যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, সমঝোতার সম্ভাবনা নাকচ ট্রাম্পের। যৌথ হামলার বিরোধিতায় 43% মার্কিনী। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইন, ক্রমশ মজুত বাড়বে বললেন জ্বালানি মন্ত্রী। 26 মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ 6 জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং গুমকাণ্ডের পরও অনুশোচনার বদলে দেশকে অস্থিতিশীল করছেন হাসিনা, অভিযোগ ফখরুলের। খুনের রাজনীতি বন্ধের প্রত্যয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। রাতভর বিস্ফোরণে কেঁপেছে মধ্যপ্রাচ্য। তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি দেশটির সম্ভাব্য নেতাদের হত্যা করা হতে পারে বলেও হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে। প্রিয়াঙ্কা নিতু টেক্সট রিপোর্ট। ইরানে চলমান সংঘাত বন্ধে যে কোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকিও দেন তিনি। শনিবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না, অথবা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। এদিকে সংঘাত শুরুর এক সপ্তাহ পার হলেও লড়াইয়ের তীব্রতা কমেনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, হামলার কারণে অনেক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে। এই হামলার ফলে অন্তত 30টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই হামলার গুরুতর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, তার দাবি যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না। তবে এসব অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মিয়ামিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ট্রাম্প আরও বলেন, ইরানের স্কুলে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এ ঘটনার জন্য খোদ ইরান দায়ী। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ কিছুটা সতর্ক সুরে বলেন, সরকার এখনও হামলার ঘটনাটি তদন্ত করছে। পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ ছাড়া এ অঞ্চলে শান্তি ফেরানো সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। জনমত জরিপে দেখা যাচ্ছে, এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। অনেকের মতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং দেশকে নতুন এক দীর্ঘ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক পদক্ষেপ। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি রিপোর্ট। গেল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাতভর ব্যাপক হামলা চালানো হয় ইরানে। তবে এ হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলাকে সমর্থন করেছেন মাত্র 27% মার্কিন নাগরিক, আর বিরোধিতা করেছেন 43%। এদিকে সিবিএস এর জরিপে 60% বেশি মানুষ বলেছেন, ইরান নীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভিন্ন বক্তব্য নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে শুরু হওয়া এই সংঘাত বড় ইস্যু হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। নির্বাচনী প্রচারে ট্রাম্প শান্তির প্রতিশ্রুতি দিলেও এখন তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে এবং প্রয়োজনে পাঠানো হতে পারে স্থল বাহিনীও।
to put it mildly, I would say. দ্য ইকোনমিস্ট এক জরিপে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় রাজনৈতিক মেরুকরণ আরও বেড়েছে। গেল শুক্র থেকে সোমবার পর্যন্ত পরিচালিত নতুন জরিপে দেখা যায় ৩২% সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন এবং ৪৫% বিরোধিতা করেছেন। এই পরিবর্তনের প্রধান কারণ ছিল ডেমোক্রেট ও স্বতন্ত্র ভোটারদের সমর্থন কমে যাওয়া এবং রিপাবলিকানদের সমর্থন বাড়া। এদিকে যুদ্ধকে ঘিরে বাড়ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন। দেশটির বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে, আবার কোথাও কোথাও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুকে উদযাপন করেও সমাবেশ হয়েছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ ও এর রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। বিশ্বব্যাপী দাম বাড়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে টালমাটাল পুরো বিশ্বের জ্বালানির বাজার। এর রেশ পড়েছে দেশের বাজারেও। মানিকগঞ্জে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন মজুত করতে শুরু করেছেন খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে কৃত্রিম সংকটের শঙ্কা। তেলের দাম বাড়ে, এই কারণে বাড়তি তেল নিয়ে রাখলাম। এমনি একটা করে নিতাম, আজকে 4টে নিলাম। তেলের দাম বাড়লে কৃষক বিশাল ক্ষতিগ্রস্ত। যেভাবে তেল চলছে তো এরকম কোনো সংকট হয় না এখনো। ফিলিং স্টেশন এবং পাইকারি তেল ব্যবসায়ীরা বলছেন তেলের সরবরাহ এখন পর্যন্ত রয়েছে স্বাভাবিক, তবে গ্রাহকের চাপ স্বাভাবিকের চেয়ে ৩-৪ গুণ বেশি। সংকট এড়ানোর জন্য কেউ নিয়ে মজুত রাখতে চায়। অসাধু ব্যবসায়ীরা তো আর সরাসরি আইসা ওইভাবে তেল নেয় না, তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করিয়া তেল নাই। জেলা প্রশাসক বলছেন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। অতিরিক্ত তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করার কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তেলের দাম সেটির হচ্ছে গিয়ে ন্যাশনাল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। সেটি যখন সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটি বাস্তবায়ন করব। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন যানবাহনের চালকরা জানান তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগেই তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ কমানো হয়েছে অর্ধেকেরও বেশি। বন্ধ রাখা হয়েছে ডিলারদের জ্বালানি সরবরাহ। এতে সেচ প্রকল্পে জ্বালানি না পাওয়ায় সংকটের শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। বাজার নিয়ন্ত্রণে এখনই নিতে হবে প্রশাসনের কঠোর পদক্ষেপ, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে স্থানীয় সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটবে, এমনটাই শঙ্কা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট তো দেখা দিয়েছে, এই সংকটে মানিকগঞ্জের পাম্পগুলোতে কেমন চিত্র দেখতে পাচ্ছেন? ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এই চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু সারা দেশে নাই কিন্তু এই মানিকগঞ্জেও এক ধরনের তেলের সংকট দেখা দিয়েছে। আমি যদি একটু বলি যে আমি এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে মানিকগঞ্জ শহরের পান কেন্দ্র ধলেশ্বরী ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে আমরা কিন্তু গত 2-3 দিন আগে কিন্তু আমরা দেখেছি যে যারা তেল কিনতে আসেন তাদের কিন্তু দীর্ঘ সারি। আজকে কিন্তু এই মুহূর্তে যদি একটু বলি এই পাম্পটি কিন্তু বন্ধ রয়েছে, তাদের তেল সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু গ্রাহকদের তেল দিতে পারছে না। তো আমি যদি আমার পিছনে একটু দেখাই যে তাদের পর্যাপ্ত তেল সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু এখানে এই যে পাম্পে কিন্তু একেবারে শুনশান নীরবতা বইছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু গ্রাহকরা তেল কিনতে আসছেন, তারা কিন্তু তেল ক্রয় করতে পারছে না। আরেকটি বিষয় যদি বলি, দেশের প্রায় 95% তেল কিন্তু বিদেশ থেকে আমদানি করে থাকে। সেই আমদানির উপরে নির্ভর করে কিন্তু দেশের জ্বালানি তেলের বাজারে সরবরাহ হয়ে থাকে। আমি একটু কথা বলতে চাই এখানে যিনি একজন রয়েছে পাম্প কর্তৃপক্ষ, যে এই যে একটু এদিকে আসবেন, আসলে যে আপনাদের পাম্প কি বন্ধ কেন? আমাদের পাম্প এই মুহূর্তে বন্ধ হচ্ছে, আমরা তেল পাইতেছি না। তেল পাইলে আবার
চালু করবে। মানে কি ধরনের সংকট মনে হচ্ছে? এখানে তেলের সরবরাহ কম বাংলাদেশে, এই জন্য সংকট মনে হইতেছে। মানে সংকটের পিছনে কারণটা কি হচ্ছে? যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো। এখানে একজন আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে বসে আছে তেল নিতে আসা একজন এই গাড়ি চালকের সাথে। আচ্ছা, আপনারা এখানে দীর্ঘ সময় বসে আছেন কেন? আমরা তেল নিতে আসছি আমাদের মানিকগঞ্জে এই ধলেশ্বরী ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ তেল না আসার কারণে আমাদের তেল দিতে পারছে না। আমরা রেন্টেকারে গাড়িগুলা গ্যাস তেল কারণে গাড়িগুলো দূরপাল্লা যেতে পারতেছে না, গাড়ি চালাতে পারতেছে না। আমাদের নিজেদেরই সংকট, পরিবারের সংকট। রোজা কিভাবে ঈদ করবো, কিভাবে কেমনে করবো, আল্লাহ পাকই জানে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, আমরা কিন্তু এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে এবং গাড়ি চালকের সাথে কথা বলছিলাম। একটা বিষয় যদি বলে রাখি, আজকে অর্থাৎ আজকে রবিবার কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল বিক্রয়ের একটি নির্দেশনা কিন্তু দিয়েছে। আর সেই রেশনিং পদ্ধতি যদি একটু বলি, সেক্ষেত্রে মোটরসাইকেল, স্থানীয় যে সমস্ত মোটরসাইকেল রয়েছে সেগুলোকে। শরীফুল, আপনাকে ধন্যবাদ। আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত জানিয়ে সবাইকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। দুটি জাহাজ আজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকট নেই, তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রতা সাধনে এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, যথাযোগ্য মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। আর স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর, এরপরেই 25শে মার্চ, আর একদিন বাদেই স্বাধীনতা দিবস। ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং দিবসগুলো নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক বসে সচিবালয়ে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 26শে মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গেলবারের মতো পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয়, এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন। মব ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত। এইভাবে আরো দুই একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। 7 মার্চের ভাষণ প্রচার ও ছাত্রলীগের কার্যক্রম ঘিরে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ দলটি নানা কর্মসূচি ঘোষণা দিলেও প্রকাশ্যে তাদের দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের শেষ দিকে এসেও নেই দূরপাল্লার বাসে অগ্রিম টিকিট বিক্রির ভিড়।
ঈদ ঘিরে ব্যস্ততার পরিবর্তে বাস টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন দক্ষিণাঞ্চলমুখী বাসের টিকিট বিক্রেতারা। বলছেন, তেল নিয়ে নেতিবাচক নানা খবরে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ঘরমুখো মানুষ। তবে রমজানের শেষ সপ্তাহে যাত্রীর ঢল নামবে বলে মনে করছে পরিবহন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রিয়জনের সঙ্গে উৎসব ভাগাভাগি করতে প্রতি বছর রাজধানী ছাড়েন লাখো মানুষ। আর দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সেই ঘরে ফেরার প্রধান ভরসা বাস। তবে ঈদ ঘনিয়ে এলেও এসব টার্মিনালে নেই সেই চিরচেনা রূপ। অগ্রিম টিকিটের কাউন্টারগুলোতেও তেমন দেখা মিলছে না যাত্রীদের দীর্ঘ লাইন। সকাল থেকে আমরা কোনো টিকিট আজ পর্যন্ত একটা টিকিট বিক্রি করতে পারিনি, অ্যাডভান্স টিকিট টোটালে কোনো যাত্রী নেই। বাস মালিকদের দাবি, সম্প্রতি জ্বালানি তেলের বাজার নিয়ে ছড়ানো কিছু মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে তৈরি করেছে অনিশ্চয়তা। অনেকেই ধারণা করছেন বাস ভাড়া বেড়ে যেতে পারে, আর সেই শঙ্কা থেকেই অনেক যাত্রী হয়তো বিকল্প পথে বাড়ি ফেরার কথা ভাবছেন। দেশের অবস্থা তো ভালো না, ওই যে যুদ্ধের কারণে একটু আতঙ্ক। তেল নেই, প্রায় পাম্পেই বলে তেল নেই, তেল দিতেছে না। দেশের এই বিভ্রান্তির ভিতরে পড়ে মনে করেন যাত্রী এখন মনে করেন হতভম্ব। বাস মালিকরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা। বহুত কষ্ট। পহেলাই তো আপনার বললাম যে নুনন তো পান্তা ভুরে এখন পেটে ভাত নাই। এদিকে টিকিট বিক্রেতাদের কেউ কেউ বলছেন, ঈদের শেষ সপ্তাহ ঘনিয়ে এলে যাত্রীদের ঢল নামতে পারে টার্মিনালে। সেদিকে বাড়ার সম্ভাবনা আছে। এই সমস্যাটা কাটতে গেলে পরে আপনার মানুষের ভিতর থেকে এই ভয়টা কাটতে গেলে আপনার বাড়বে, আশা করি ইনশাল্লাহ। ঈদের আনন্দ ঘরে ফেরার অপেক্ষায় থাকা মানুষের ভিড় শেষ মুহূর্তে কতটা বাড়বে সেই দিকেই এখন তাকিয়ে পরিবহন ব্যবসায়ীরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নারীর অধিকার নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। চলতি বছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 নারী। এ সময় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা আর নেতৃত্বের শক্তিতে সাহসী হয়ে মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। অগ্রযাত্রা মানে দেশ ও জাতির অগ্রযাত্রা। এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে শেখ হাসিনা দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটাও এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। এদিকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এই বাংলাদেশে আর কখনোই গুম খুনের রাজনীতি ফিরবে না। সকালে মায়ের ডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। সময়টা কেমন কাটছে। আওয়ামী লীগের শাসনামলের 17 বছরে গুম খুনের ইতিহাসকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয় মায়ের ডাক সংগঠন। চলচ্চিত্রটির যাত্রা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। এতে হাজেরা খাতুনের আকুতি বলে দেয়, ছেলে হারানোর যন্ত্রণা তাকে কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। স্বজন হারানোর বেদনা কতটা নির্মম এমন উপলব্ধির কথা তুলে ধরে গুমের শিকার ব্যক্তিদের ফেরানোর দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে। নারীদেরই একজন হয়ে আজকে তাদেরই কণ্ঠস্বর হয়ে কথা বলছি, আর তথ্য মন্ত্রণালয়কে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মায়ের ডাককে এই চলচ্চিত্রকে সামনে আনার জন্য। আমরা বিচার চাই না, আমরা কোর্ট চাই, আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরতে চাই। যে অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। এই দেশের গুম আর রক্তের রাজনীতি কেউ চায় না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে যেতে পারি। গুমের মতো অপরাধ করেও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই জানিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উল্টো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স।
গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি বলেও মনে করেন তিনি। সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। সাধারণ মানুষ গুম খুনের রাজনীতিকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি, এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে মুক্তি দিতে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য অধিকার আইন এখনো পুরনো পদ্ধতি এবং ফ্যাসিবাদী ব্যবস্থায় চলছে উল্লেখ করে দ্রুতই তথ্য অধিকার কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের নেওয়া অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নথি এখনও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন ডক্টর ইফতেখার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দ্রুত সময়ে তথ্য অধিকার কমিশন গঠন এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধন নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। আয়োজক সংস্থার আহ্বায়ক সহ সুশাসনের জন্য নাগরিক, সুজন এবং টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে। স্বচ্ছতা, জবাবদিহিতা। বর্তমান সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্ত ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে, যা অনৈতিক। এমন অভিযোগ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই ঘটনা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আইনের মধ্য থেকে কমিশনারদের পদমর্যাদা নির্ধারণ সহ ব্যক্তি মালিকানাধীন খাত ও রাজনৈতিক ব্যক্তিত্বদের তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। এসব বিষয়ে আমলে নিয়ে শীঘ্রই কমিশন গঠনের আহ্বান জানান ডক্টর ইফতেখার। তথ্য কমিশনের ব্যক্তিবর্গ বা নেতৃত্ব যদি দলীয় প্রভাবে বর্ণিত হন, তাহলে সেই কমিশনের কাছ থেকে সুফল পাওয়া বা তথ্য অধিকারের বিষয়টাকে চর্চা করার মতো পরিবেশ সৃষ্টি করার মতো প্রত্যাশা করাটা খুব কঠিন হবে। আর সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ অন্যান্য বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের আন্দোলন সরকারের টনক নাড়িয়ে দিতে পারে। তথ্য পাওয়ার জন্য, অ্যাপ্লিকেট হওয়ার জন্য আমি অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে অন্যদেরকে এটা যাতে একটা আন্দোলনে পরিণত হয়। যেই সরকার এসছে, যাকে পছন্দ করেছে সেই নিয়োগ দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই তথ্য অধিকার অধ্যাদেশ সংশোধন করা হয়েছে জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলছে, এবার সংসদে উত্থাপনের আগে বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তথ্যের সাথে ওই খাতের শ্রমিকের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। 2016 সালের 25 জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি আখ্যা দিয়ে 9 জন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 6 এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনালে র্যাবের টিএ ফাইসালে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের জেরা করা হয়। তার পরবর্তী জেরার জন্য 10 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ঢাকা 4 এবং ঢাকা 16 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই 2 আসনের বিজয়ী প্রার্থীদেরকে নোটিশ ইস্যু করে। পরবর্তী শুনানির জন্য 8 জুন দিন নির্ধারণ করেছে আদালত। দুপুরে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত এই দুটি নির্বাচনী পিটিশনকে শুনানির জন্য প্রাথমিকভাবে গ্রহণ করে আগামী 8 জুন প্রতিপক্ষের প্রতি যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ফেরতের দিন ধার্য করা হয়েছে। আদালত সুস্পষ্টভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে এই দুটি নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ত নির্বাচনী প্রত্যেকটি সরঞ্জাম, ব্যালট পেপার, মুড়ি, আপনার বক্স, সমস্ত কিছু সংগ্রহ করার জন্যে আমার সঙ্গে রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। 11 দিন পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি অমর একুশে বইমেলা। এবছর অনেকটাই কম বইপ্রেমী ও দর্শনার্থীর উপস্থিতি, বই বিক্রিও হাতে গোনা। সব মিলিয়ে বই পাঠক ও প্রকাশনা অর্থনীতির এই বড় আয়োজন এবছর চলছে অনেকটা ধীর গতিতে। মেলায় আগত দর্শনার্থীদের লেখকদের দাবি, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মেলা শুরু হয়। চিরচারিত সেই আবহে পরিবর্তন এসেছে। মেলার 11তম দিনে নতুন বই এসেছে 75টি। এ বিষয়ে আরো জানাতে একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, 11 দিন পার হলেও বইমেলায় এবার দর্শনার্থী পাঠকের ভিড় কম। আজকের চিত্র আপনি কেমন দেখছেন বইমেলায়?
ধন্যবাদ। আজ বইমেলার 11তম দিন এবং গত কয়েক বছরের চিত্রের সাথে যদি এবছরের বইমেলায় চিত্রটি যদি একটু তুলনা করি, এই বছরের বইমেলায় কিন্তু লেখক আপনার একই সঙ্গে দর্শনার্থীর বিশেষ করে দর্শনার্থীর আনাগোনা একেবারেই কম, পদচারণা নেই বললেই চলে। অর্থাৎ গত বছরের যে পরিমাণে দর্শনার্থীর আনাগোনা ছিল সেটি একেবারেই নেই বললেই চলে। এবছরে আমরা যখন বইমেলাটিতে আজকে বিকেলের দিকে আসি, অন্যান্য বছরে বইমেলায় এই সময়টিতে খুবই আনাগোনা থাকে দর্শনার্থীদের, এবারে কিন্তু একেবারে নেই বললেই চলে। আমরা লেখকদের সাথে কথা বলেছি, একই সঙ্গে এখানে যারা প্রকাশক এসেছেন প্রকাশকদের সাথে কথা বলেছি, যারা দর্শনার্থী তাদের সাথে কথা বলেছি। এবার এই বিষয়ে আমরা তাদের কাছে একটি বিষয় জানতে পেরেছি। এবছরে আপনার হলো যে পবিত্র রমজান মাস চলছে এবং রোজার কারণে অনেকেই বইমেলায় আসছেন না। এবং আরেকটি বিষয় আছে, এবছরের প্রতি বছর আপনি জানেন যে ফেব্রুয়ারির যখন শুরু হয় সেই শুরুর দিক থেকেই কিন্তু বইমেলার আয়োজনটি আসলে হয়ে থাকে। এবার কিন্তু একটু ব্যতিক্রম এবং ফেব্রুয়ারির 26 তারিখের দিকে কিন্তু বইমেলা শুরু হয়েছে। এটিও কিন্তু একটি কারণ বলছেন লেখকরা। অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে, এবছরের পবিত্র ঈদুল ফিতর কিন্তু এগিয়ে আসছে, রমজান মাস শেষ হচ্ছে, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করেও ওইদিকেও কিন্তু ঝুঁকছেন অনেকে, যার কারণে দর্শনার্থীর আনাগোনাটি কিন্তু কম। এবং একটি বিষয়, এই বইমেলাটি একদিকে যেমন বই প্রেমী লেখক এবং গবেষকদের আপনার হলো যে একটি মিলন মেলা, অন্যদিকে কিন্তু অর্থনীতির একটি বড় কর্মস্থল, বড় ক্ষেত্র কিন্তু এই বইমেলা। আমরা প্রশাসক এখানে আমরা যারা প্রকাশক রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবারে কিন্তু বইয়ের বিক্রির যে আয়োজন, বইয়ের বিক্রির যে পরিমাণ, এটিও কিন্তু দর্শনার্থীর আনাগোনা যে কমেছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু বই বিক্রির পরিমাণটিও কিন্তু কমেছে। আমরা এই বছরের বইয়ের সংখ্যা আজকের যদি বলি, বইয়ের সংখ্যাটি একেবারেই আজকে 75টি নতুন বই এসেছে। একই সঙ্গে সর্বমোট অর্থাৎ বইয়ের 11তম দিন পর্যন্ত বই মেলার আজকে 11তম দিন পর্যন্ত বইয়ের সংখ্যা 833টি। এবং আমরা আমরা এই বইমেলাটি আসলে বিকেলের পর থেকেই ঘুরেছি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ছুটির দিনগুলোতে তুলনামূলক এবারের যে বইমেলার আয়োজন, এই বইমেলার আয়োজনের আপনার হলো যে ছুটির দিনগুলোতে কিন্তু তুলনামূলক দর্শনার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ছে। এবং লেখক প্রকাশক একই সঙ্গে যারা এই বইমেলা, আপনাকে ধন্যবাদ। বিশ্বের 1 নম্বর মেজর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের ফ্ল্যাগশিপ X9 সিরিজের প্রিমিয়ার অল ইন ওয়ান ওয়াশার ড্রয়ার। ট্রান্সকম ডিজিটালের প্রিমিয়ার শোরুমে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ওয়াশিং মেশিনে রয়েছে ভাইব্রেন্ট কালার, AI ডিসপ্লে এবং AI ওয়াশ প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং সাইকেল নির্ধারণ করে। X9 সিরিজ বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারকে নতুন করে সংজ্ঞায়িত করবে বলে আশা জানান হায়ারের কর্মকর্তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, সমঝোতার সম্ভাবনা নাকচ ট্রাম্পের যৌথ হামলার বিরোধিতায় 43% মার্কিনী। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইন, ক্রমশ মজুদ বাড়বে বললেন জ্বালানি মন্ত্রী। 26 মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ 6 জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং গুমকাণ্ডের পরেও অনুশোচনার বদলে দেশকে অস্থিতিশীল করছেন হাসিনা, অভিযোগ ফখরুলের। খুনের রাজনীতি বন্ধের প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।